আসসালামু আলাইকুম। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশ্ন উঠছে, সেনাবাহিনী সত্যি সত্যি দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা। কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সে বিষয়ে আসছি। গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো সেনাপ্রধান। কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকেরই মনে আছে যে গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে, কোনো অনির্বাচিত সরকার নয়। সেখানে তিনি আরো অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরো একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন শত্রু জেনারেল ওয়াকারুজ্জামান। কেন আমি বারবার এই কথাগুলো বলে আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় যে তীর ধরে না তা কিন্তু নয়। যখন দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তার ন্যাংটো ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে, হুঙ্কার দিচ্ছে, ডিজিএফআই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করছে, তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনা বাহিনী এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে আছে, কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই, উচ্চারণ নেই। একথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন। মাঠে 30,000 সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটি না হয়ে বরং অবনতির দিকে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি যেটি কিংস পার্টি, সেই নাগরিক পার্টির নেতাদেরকে যেভাবে স্কর্ট করছেন তারা সেনা সদস্যরা, যেভাবে তাদেরকে প্রোটোকল দেয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা কক্সবাজারে, সেটি নিয়েও বিতর্ক উঠেছে, এটি সবাই জানে। তারপরও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং প্রকাশ্যে বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসা। এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে। যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেব নিকেশ আছে। এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন, অনেকে তার উপর আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর যে শোভাযাত্রা তার উদ্বোধনের সময় বললেন যে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আরো বললেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার, সবাই আমরা এই দেশের নাগরিক। কিন্তু যখন নাগরিকে বিভাজন চলছে, ধর্মে ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টির পায়তারা চলছে, 2024-এর 5 আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা, জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামিনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে বেরিয়ে আসা, পালিয়ে যাওয়া, এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম, প্রকাশ্যে আইসিসির কালো পতাকা উত্তোলন, সেই মুহূর্তে সেনা প্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এবং তার চেয়ে আরো বেশি সিগনিফিক্যান্ট, জন্মাষ্টমীর সেই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানই উপস্থিত ছিলেন, সেনা প্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন। আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে এর আগে আর কোনো সিভিলিয়ান কোনো অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান একসাথে উপস্থিত থাকেননি। যেহেতু এই বিষয়টি ঘটেছে আমরা নিশ্চয়ই ভিন্ন কোনো সিগন্যাল পেতে পারি এর থেকে, এবং এটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার হয়েছে। ভারতের যে গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে
সেনা প্রধানের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করছিল, নানান ধরনের গুজব ছড়িয়ে আসছিল, তারাও এটি খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই অনুষ্ঠানের বিষয়গুলো। তাহলে আসলে কি হতে যাচ্ছে? আরও একটি বিষয় মনে করিয়ে দিই। 13 জুন লন্ডন বৈঠকের পর আমাদের সামনে যে মেসেজটি দেওয়া হলো তা হচ্ছে, যদি মৌলিক সমস্যাগুলো সম্পন্ন করা যায় এবং বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপর থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান কোনো ধরনের শব্দ, কোনো ধরনের কথা উচ্চারণ করেননি। এমনকি যখন 5 আগস্ট প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলেন, তারপরেও সেনা প্রধান নির্বাচন বিষয়ে কোনো প্রকার কোনো শব্দ এখনো পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন যেই সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে স্পোক্সম্যান অথবা যে সিনিয়র অফিসারদের মধ্যে কেউ কেউ ব্রিফ করেছেন, তারা বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা করতে প্রস্তুত। এই কথা তারা বলবেন, তা যখনই অনুষ্ঠিত হোক না কেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, সে বিষয়ে কোনো ধরনের কোনো শব্দ আমরা পাইনি, অন্তত সেনা প্রধানের মুখ থেকে। তাহলে আসলে কি করতে যাচ্ছে? অন্তত আমরা সমীকরণগুলো যে যার মতো করে মেলাতে পারি। এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের এক ধরনের অনাস্থা, এক ধরনের অবিশ্বাস থাকতে পারে, কিন্তু আমি আমার বিশ্বাসটি হারাতে চাই না এবং এটুকু বলতে পারি, যা কিছু ঘটবে অন্তত ভালো কিছুর ক্ষেত্রে সেটাই সেনাবাহিনীর মাধ্যমে ঘটবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডক্টর ইউনূস সেনাবাহিনীর পদোন্নতি আটকে রেখেছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাবাহিনীর পদোন্নতি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী এবং এই সভাটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 20 জুলাই ঢাকা সেনানিবাসে। এবং উদ্বোধন করার পরে মোটামুটি 1 সপ্তাহ ব্যাপী এই পদোন্নতি বোর্ডের সভাটি অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি অনুষ্ঠিত হবার পরে সেনাবাহিনীর যারা পদোন্নতি পাবেন, সাধারণত এই বোর্ডটাই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেবার জন্য। এবং এই বোর্ডটাতে যে সিদ্ধান্তগুলো হয় সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা কিংবা প্রধান মন্ত্রীর অনুমোদন পেতে ফাইলটা যাওয়ার সাথে সাথে 24 থেকে 72 ঘন্টার মধ্যে অনুমোদনটা হয়ে যায়। কিন্তু ফাইলটা গেছে অনেক দিন, প্রায় আজকে ধরুন 19শে আগস্ট, 15 দিনের বেশি ফাইল চলে গেছে তার কাছে পদোন্নতির জন্য। পদোন্নতির তালিকা দেওয়া হয়েছে এবং এই তালিকায় যারা আছেন, কথিত আছে যে ম্যাক্সিমাম পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে এসেছেন সেনাবাহিনী থেকে, সেগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পন্থী। এই ওয়াকারপন্থী হবার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদোন্নতির ফাইলগুলো আটকে রেখেছেন, যার কারণে ওয়াকারুজ্জামানকে একটা চাপে রাখার জন্য এই পদোন্নতি ফাইলগুলো আটকে রাখা হয়েছে। এটি খানিকটা নজিরবিহীন, এত দীর্ঘ সময় লাগে না। প্রশ্ন হচ্ছে যে কেন ডক্টর ইউনূস এগুলো আটকে রাখলেন কেন? ডক্টর ইউনূসকে তাদের পন্থী বর্তমান সরকার যারা চালাচ্ছে তাদের পদে আনতে চাইছেন? ওয়াকারপন্থীদের পদোন্নতি কেন দেবেন না? বলা হয়ে থাকে যে জেনারেল ওয়াকারুজ্জামান তো এই সরকারেরই সহযোগী, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত। এই সরকারের সহযোগী তিনি এখন হতে পারেন, কিংবা আওয়ামী লীগ সরকার পতনের পেছনে নেপথ্য কারণ হতে পারেন, কিন্তু এই কারণটাও যে তিনি কেন ঘটিয়েছেন, এটার পেছনের রহস্য কি? তিনি কি বাধ্য হয়েছিলেন? তিনি কি সম্ভাব্য একটা সেনা বিদ্রোহের মুখোমুখি হতে যাচ্ছিলেন কিনা? সেই সেনা বিদ্রোহ থেকে বাঁচার জন্য, বাঁচতে হলেও তার কি আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর প্রয়োজন হয়েছিল কিনা?
নানান বিষয়ে জড়িত আছে। এখন যেটি হোক না কেন, জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন বর্তমানে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে যারা আছে তারা আসলে সত্যিকার অর্থে তাদের খানিকটা চক্ষুশূল হয়ে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তারা এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশ্বাসও করতে পারেন না, যার দরুন তারা হয়তো ভাবছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান পন্থীরা যেন পদোন্নতি না পায়। এই কারণে সেনা পদোন্নতিটা খানিকটা চাপা দিয়ে রেখেছেন, আটকে রেখেছেন। আরেকটি জিনিস, ইতিমধ্যে নানান খবর চাউর হয়, নতুন একটা আপদ, বাংলাদেশের জন্য নতুন একটা আপদেরও উদ্ভব হয়েছে। তাকে নিয়ে নতুন করে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। কদিন আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি খবর বেরিয়েছিল যে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র আব্দুল্লাহ আল আমানকে দিয়ে ভারতে হামলা, পাকিস্তান নানা রকম পরিকল্পনা করছে। গত 16 আগস্ট পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক দ্য ক্যাচ লাইনে খুব আপত্তিকর একটি আর্টিকেল লিখেছিলেন এক ভদ্র মহিলা। সেখানে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমিকে পাকিস্তানের পক্ষে একজন দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আর্টিকেল লেখক এমনটা উপস্থাপন করেছেন যে ইতিমধ্যে জেনারেল আজমির যে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে, স্বাভাবিক অবসর আদেশ দেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট নয় তার সম্মানের জন্য। সেই আর্টিকেলে আবেদন করা হয়েছে, নিবেদন করা হয়েছে যে আব্দুল্লাহ আল আমান আজমিকে 4 স্টার জেনারেল বা সেনাপ্রধানের মর্যাদা দেওয়া হোক, কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হোক ইত্যাদি বিভিন্ন। একজন দাবি জানাতে পারেন, একজন কলাম লিখে দাবি জানাতেই পারেন। আমি আমার ভিডিওতে অনেক কিছু দাবি জানাতে পারি, কিন্তু সেটি কতটা যুক্তিযুক্ত? এবং এই আর্টিকেলে অনেক আপত্তিকর কথা লেখা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্রে এগুলো বলা হয়েছে। অর্থাৎ নানা রকম সমীকরণ চলছে, নানা রকম ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে এবং সেনাবাহিনীর ভেতরে পক্ষ বিপক্ষ তৈরি করে ফেলানো হয়েছে। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে। এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর উপর পাকিস্তানি প্রভাব রক্ষারও একটা ব্যাপক তৎপরতা চলছে। এবং এই মুহূর্তে জানেন যে পাকিস্তান সফররত আছে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনীর কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সবকিছু মিলিয়ে আসলে খুব একটা নাজুক অবস্থাটা। আমার ধারণা যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এটা সেনাবাহিনী কিছুটা আমার কাছে মনে হয় যে সাপুড়ে আপনারা জানেন যে অনেক সাপুড়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশ মৃত্যুবরণ করবে না, বাংলাদেশ শেষ বিচারে বাঁচবে। আজকে যারা স্বপ্ন দেখেন যে পাকিস্তান প্রীতি, পাকিস্তানে বাংলাদেশকে আবার ফেরানো হবে, সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে, সেনা বিস্ফোরণই ঘটবে খুব শীঘ্রই, এতে কোনো সন্দেহ নেই। কারণ সেনাবাহিনীতে আমি বারবারই বলি যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিশাল জনগোষ্ঠী সেনাবাহিনীতে আছে। আমার সমাজে যেমন আছে ঠিক তেমনি সেনাবাহিনীতে আছে। তারা কিন্তু ছেড়ে দেবে না, তারা ছেড়ে কথা বলবে না, সেনাবাহিনী নিয়ে যে ষড়যন্ত্র হোক না কেন। এবং আজকে একটি অফিসার্স অ্যাড্রেসও অনুষ্ঠিত হয়েছে সেনা সদরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে। সেটির বিষয়ে এই মুহূর্তে আমি বিস্তারিত বলবো না। যদি আমি কোনো তথ্য জানতে পারি পরবর্তী ভিডিওতে হয়তো বলবার চেষ্টা করব, আর না পেলে তো বলবোই না। যদি অত গুরুত্বপূর্ণ না হয় বলবো না। তো যেটি হোক না কেন, সেনাবাহিনী নিয়ে একটা খুব বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করবারও একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে দিয়েই। এখন দেখার বিষয় যে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেতে নাকি পরাজিত শক্তি যেতে। ইতিমধ্যে 1971 নিয়েও নানা বিতর্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন একজন বিতর্কিত
অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে বসে কি কথা বলেছে, আমাদের মুক্তিযুদ্ধে হত্যা সংখ্যা কত, কি ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বার্তা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে সেনা পদোন্নতি ডক্টর ইউনূস আটকে রেখেছেন কার পরামর্শে, কিসের পরামর্শে, কোন জায়গা থেকে আটকে রাখা হলো, এগুলোর পরিণতি খুব একটা ভালো যে হবে না, দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, অনেকেই আমরা অনেক কিছু অনুমান করি, অনেক কিছু কথা বলবার চেষ্টা করি, কিন্তু একটা সেনা হস্তক্ষেপে বাংলাদেশের এই যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই পরিস্থিতির উদ্ধার হবে, এটি নিশ্চিত থাকুন।